ইদানিং ট্রেড নিছেন নি ফরেক্সে? এনএস করছেন না ব্যস্ত? সপ্তাহ 10-15 দিন। আচ্ছা, যাই হোক, আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেইটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট। এই দুইটা টপিক, টপিকের মধ্যে অনেকেই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ আর কি ভাবে এই দুইটা জিনিসই হচ্ছে এক জিনিস। ঠিক আছে, এটা মানে সবাই গুলায় ফেলে। এটা আসলে এক, এই দুইটা এক। দুই রকম জিনিস। মানি ম্যানেজমেন্ট ফলো করার ট্রেড নেয়ার আগে, আর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার আগে হচ্ছে ট্রেড নেয়ার পরে। এটা জেনারেলি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ফরেক্স এর টপিক। ওই যেহেতু ফরেক্স নিয়ে বলছেন, তো একটা কোয়েশ্চন করতাম। প্রশ্ন। কই- আচ্ছা, ওকে। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে স্ক্রিন শেয়ার। আচ্ছা, আগে এটার একটা স্পেসিফিক জিনিস বোঝাই দিই। স্ক্রিন শেয়ার করি। মোটামুটি দেখা যাইতেছে। দিয়ে দেখা যায়। দেখা যায়। ওই আচ্ছা, যাই হোক, মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট আমরা করব হচ্ছে ট্রেড নেয়ার শুরুতে। একটা জিনিস একটা বিজনেসের ক্ষেত্রে যেভাবে প্ল্যান করা লাগে, শুরুতে করা লাগে প্ল্যান, তারপর এইটা টেস্টিং বা ব্যাক টেস্টিং ওই জিনিসটা করা লাগে, বা বিভিন্ন যে এপ্লাই করে দেখা লাগে আসলে এই জিনিসটা প্রপার একটা আইডিয়া জেনারেট করা লাগে। মেইন কথা হচ্ছে যে প্রপার একটা আইডিয়া জেনারেট করা লাগবে ট্রেড নেওয়ার আগে। তারপরে হচ্ছে আহ, এটা থেকে আইডিয়া যখন হয়ে যাবে তখন হচ্ছে এটা আস্তে আস্তে এক্সিকিউশনে যাইতে হবে। তো এই টপিকটা মোটামুটি সবাই জানে, তবে এই এক্সিকিউশনের আগে আমাদের ফলো করতে হবে হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট ফলো করার জন্য আমাদের নিজস্ব যে ক্যাপিটালটা আছে, আমাদের যে লাইভ অ্যাকাউন্টের যে ফার্স্ট ডিপোজিট, অবশ্যই এই যে এইখানে ফরেক্স ইনভেস্ট করার আগে আরেকটা ওয়ার্নিং হচ্ছে রিস্ক ওয়ার্নিং। এটা হচ্ছে এইখানে ইনভেস্টকৃত টাকা কোনো দিনও কারো যেন লোনকৃত অথবা কারো কাছ থেকে ধার দেনা করে এরকম যেন অ্যামাউন্ট না হয়। এটা যেন হয় এরকম, যেটা কিনা আমরা আমাদের নিজস্ব সেভিংস। এটা এখানে লস হয়ে গেলেও আমাদের যেন মানে পারিবারিকভাবে বা ব্যক্তিগত কোনো ইফেক্ট এখানে না পড়ে। এটা আমাদের আগে সবার আগে মাথায় রাখতে হবে। তারপরে এখানে অ্যামাউন্ট ইনভেস্ট করে। যদি এরকম অ্যামাউন্ট না থাকে, নিজস্ব সেভিংস না থাকে, সেই ক্ষেত্রে আমি মনে করি না যে তার ইনভেস্ট করা উচিত। কারণ খুবই ঝুঁকিপূর্ণ একটি বিজনেস এটা। তো আমাদের যে মেইন ক্যাপিটালটা থাকে, মানি ম্যানেজমেন্ট বলতে যে আমরা কিভাবে মানি ম্যানেজমেন্ট করব, মেইন ক্যাপিটালের কত পার্সেন্ট আমরা এখানে নেব। জাস্ট ফর এক্সাম্পল, যে একটা ধরো যে তোমার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স আছে $1000। হ্যাঁ, $1000 ব্যালেন্স আছে। এখন এইটার যদি 5% তুমি মানি ম্যানেজমেন্ট করে 5% অ্যামাউন্ট এটা বাদ দিয়ে তুমি বুঝে দিন। পাঁচটা নাও, বা তুমি ধরো যে 1% করে পাঁচটা ট্রেড নিছো। তো পাঁচটা ট্রেডের মধ্যে দেখতেছো যে টানা পাঁচটা লস হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, হয়ে যায়। তো পাঁচটা লস হইলে তখন তোমার মোট ক্যাপিটাল যে ছিল যে তোমার 5% তোমার চলে গেল। তার মানে $1000 থেকে তোমার অলরেডি $50 নাই। এই যে একটা ব্যাপার এইখানে করতেছে, পাঁচটা ট্রেড যদি, তখন যে মেন্টালি একটা প্রেশার ক্রিয়েট হয় যে এই অ্যামাউন্ট, এই প্রেশার থেকে অ্যাভয়েড করার জন্য মূলত এইভাবে ট্রেড নিতে ওভারঅল অল্প কিছু লস হলেও লসটা মেনে নিয়ে তারপর আমাদের এক্সিট।
নেক্সট কথা হচ্ছে যদি কেউ 5% রিস্ক নেয় বা 5% মানি ম্যানেজমেন্ট করে মানে $1000 আছে সে $50 করে ট্রেড নিতেছে। ঠিক আছে? $50 করে ট্রেড নিতে। তো সেই ক্ষেত্রে হয় কি সে যদি এরকম ৫ টা ট্রেড যদি লস করে বা ৫ টা ট্রেড তার বিপক্ষে চলে যায় বা লস হয়ে যায়, তখন তার কিন্তু অলমোস্ট 25% ক্যাপিটাল ওইখানে রিডিউস হইতেছে মেইন ব্যালেন্স। মানে $250 মতো নাই হয়ে যাইতেছে। একটা হিউজ একটা অ্যামাউন্ট $1,000 জন্য। এইরকম রিস্ক আমাদের নেয়া যাবে না। এমন একটা অ্যাফোর্ডেবল রিস্ক আমাদের নিতে হবে। আমাদের প্রফিট কম হোক। আমি অলওয়েজ একটা কথা বলি যে আমরা নতুন অবস্থায় বা বিগিনার থাকা অবস্থায় যদি কোনো কারণে $1 বা $1 বা সামথিং কয়েকটা সেন্ট আমরা প্রফিট করতে পারি, এটাই আমার জন্য সাকসেস। এইটাই আমাকে মানতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাইতে হবে এটা করে। শুরুতে নিজের ইমোশন কন্ট্রোলে রাখতে হবে। অল্পতে স্যাটিসফাই থাকতে হবে। মানি ম্যানেজমেন্ট করতে হবে এমনভাবে 1% রিস্ক নিয়ে তো $50 ইজিলি রিকভার করে ফেলা যায়। $1000 একটা ব্যালেন্সের দিকে $50 ইজিলি রিকভার করে ফেলা যায়। এটা 1% রিস্কের ক্ষেত্রে। আর যদি আমি শুরুতেই মানে 5% রিস্ক নেই যে $50 আমার $1000 ব্যালেন্স আছে, তো আমি 5% রিস্ক নিয়ে করতে পারি। বাই চান্স এনি চান্স কোনো কারণে ৫ টা ট্রেড অথবা আমি বাইনারির কথা বলতেছি না শুধুমাত্র ফরেক্সের ক্ষেত্রে। যদি ৫ টা মানে আমার 5% অ্যামাউন্ট করে আ ৫ টা ট্রেড আমার এগেইনস্ট এ গিয়ে আমার স্টপ লস হিট করে ফেলছে। তো এই যে একটা অ্যামাউন্টটা 5% করে বা $50 এর স্টপ লস আমাদের ৫ টা হিট করলো। এরকম রিস্ক আমরা নিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট থেকে $250 এর উপরে বড়সড় একটা রিস্কের অ্যামাউন্ট দাঁড়ায়। এইভাবে আমাদের ট্রেড করা যাবে না। ফরেক্সে যারা ট্রেড করে মূলত তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে একটা ক্যালকুলেটর ইউজ করা যে ফার্স্ট এই ইয়াটা ইউজ করবে ক্যালকুলেটর। আ আ এই যে একটা ওয়েবসাইট myfxbook.com এখানে পজিশন সাইজ ক্যালকুলেটর করে হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করা পসিবল। আমরা এখানে ধরে নিতে পারবো যেমন আ মানি ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট অলওয়েজ ট্রেড নেয়ার আগে এটা নিয়ে প্ল্যান করতে হয়। আর রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে পরের ব্যাপার। ট্রেড এক্সিকিউশন থাকা অবস্থায় আমরা রিস্ক কিভাবে ম্যানেজ করব, কিভাবে লস এভয়েড করব, ওইটা হচ্ছে পরের ব্যাপার। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ২ টা সেম জিনিস। তো আমি যদি আমার ধরি যে আমার অ্যাকাউন্টে $১,০০০ ব্যালেন্স আছে। তো আমি 1% রিস্ক নিতে এখানে। স্টপ লস থাকবে নরমালি আমরা ট্রেড নিব হচ্ছে শুরুতে ধরো যে ৫ টা ট্রেড ওপেন করলাম অথবা একটা ট্রেডই ওপেন করলাম। একটা ট্রেড ওপেন করলাম ওইখানে রিস্ক রেওয়ার্ড 1:2 আমরা মিনিমাম রিস্ক রেওয়ার্ড যেটা আমরা ধরি যে মিনিমাম যদি রিস্ক রেওয়ার্ড ধরা লাগে যে 1:1 অথবা 1:1 একটু বেশি রিস্কি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ধরতে হবে 1:2 আমরা যদি আমাদের প্রফিট টার্গেট রাখি যে 50 পিপস আমরা প্রফিট টার্গেট রাখলাম আমাদের ফার্স্ট ট্রেডে। 50 পিপসের মতো ফরেক্সের কথা বলতেছি। 50 পিপসের মতো আমরা প্রফিট টার্গেট রাখলাম এইখানে। তো এইখান থেকে 1:2 যেহেতু আমাদের রিস্ক রেওয়ার্ড, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে 50 এর ২ ভাগ করতে হবে। ২ ভাগ করার পর যে অ্যামাউন্টটা আসবে ওইটা হচ্ছে আমাদের স্টপ লসের অ্যামাউন্ট। এরকমভাবে স্টপ লস সেট করতে হবে। স্টপ লস সেট করার জন্য আমাদের যেহেতু 50 পিপস আমরা প্রফিট টার্গেট রাখতেছি 1:2 রিস্ক রেওয়ার্ডে, যেহেতু আমাদের স্টপ লসটা হবে হচ্ছে 25 পিপসের। ঠিক আছে? এটা হবে আমাদের স্টপ লসের যে পিপসটা সেইটা। এখন এইখানে ইজিলি যদি আমি ক্যালকুলেটে ক্লিক করি, তাহলে আমাদের এইখানে বেরিয়ে আসবে লট সাইজিং কত আমাদের নিতে হবে টোটাল। তো এই যে রেজাল্ট এইখানে চলে আসছে। যে আমরা যদি 25 পিপসের $১,০০০ 1% মানি ম্যানেজমেন্ট করি, এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 0.04 লট আমরা ট্রেড নিতে পারবো। ম্যাক্সিমাম 1% ই তো হয়। রিস্ক রেশিও 1%। ঠিক আছে? এখান থেকে আমরা ম্যাক্সিমাম ট্রেড নিতে পারবো হচ্ছে 0.04 লট। তার মানে এখানে একটা অপরচুনিটি আছে
যে আমরা 0.01 করে 4টা ট্রেড একসাথে ওপেন করতে পারবো। বোঝা গেছে? এখান থেকে আমরা 4টা ট্রেড ওপেন করতে পারবো 0.04 এ। তো এই যে একবারে যদি আমি 0.04 এর একটা ট্রেড ওপেন করি, তাহলে কিন্তু আমি পরবর্তীতে এই রিস্কটা কিন্তু ম্যানেজ করতে পারবো না। জাস্ট আমি মানি ম্যানেজমেন্ট ফলো করলাম, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু আমার ফলো হইলো না। ঠিক আছে? এখানে এইটাকে হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্টের ক্যালকুলেশনটা এখানে চলে আসলো। তো $10 কি? যে সেইটা যাই হোক $10, এইটা অ্যামাউন্টটা হইতেছে তোমার 1% রিস্কের অ্যামাউন্টটা, সেইটা $10। ঠিক আছে? $1000 1% হচ্ছে তোমার, হ্যাঁ সরি, $1000 1% মেবি $100 হবে। না, না $100 না কি না, হবে? টেন $10 ডলার টেন হবে। ডলার হ্যাঁ এটাই ঠিক আছে, $10 হয়। $10 এটা হচ্ছে তোমার $10 রিস্ক। তো যেটাই হোক, আমি তোমাদের যেটা বুঝাইতে চাই সেটা তোমরা ক্লিয়ারলি মন দিয়ে শোনো। এইটুকু বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি ক্যালকুলেশন করে বের করলা যে 1% রিস্ক নিয়ে তুমি মানি ম্যানেজমেন্ট করে তারপর তুমি ট্রেড নিতে যাচ্ছ ফরেক্স মার্কেটে, তখন তুমি এইখানে আমরা ম্যানেজমেন্ট সাইজিং লট কত পাইলাম? 0.04। ঠিক আছে? এইখানে কিন্তু আমরা যদি একবারে 0.04-এর একটা ট্রেড ওপেন করি, এই ক্ষেত্রে এখানে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করা টাফ হয়ে যাবে, অলমোস্ট করাই যাবে না। কেমনে করব? কারণ এইটারে যদি আমি 4 ভাগ করে 4টা ট্রেড নিই, তখন কেমন হবে? তখন হচ্ছে এইটারে 4টা ট্রেড নিলাম। আমাদের যেহেতু আমরা 50 পিপসের টার্গেট নিছি, তাই না? 50 পিপসের একটা জি। টার্গেট নিছি এইখানে। তো 50 পিপসের টার্গেটে আমার 25 হচ্ছে স্টপ লস। তো না এইখানে ভাই, যদি আমি 4টা 50 ট্রেড 50 নিলাম, না, 4টা ট্রেড নেয়ার 25 পরে, দিছেন। না এইটা হচ্ছে 25 স্টপ লস, 50 পিপস হচ্ছে প্রফিট টার্গেট, 1:2 রিস্ক রেওয়ার্ডে। ঠিক আছে? তো এইখানে আমি যদি 4টা ট্রেড নেই, আমি রিস্ক কিন্তু ইজিলি ম্যানেজ করে ফেলতে পারবো। আর যদি একটা ট্রেড নেই 0.04 লটের, এই ক্ষেত্রে কিন্তু আমি ইজিলি রিস্কটা ম্যানেজ করতে পারতেছি। কারণ হচ্ছে ট্রেডিং ভিউতে দেখাই। টিপস বলতে কি আমাদের মানে সারাদিনের টার্গেট থাকবে 50 টিপস এরকম নাকি? ওয়েট, বলতে সারাদিনের টার্গেট 50 পিপ এরকম বিষয়টা না। এটা আমি পরে বুঝাই। তো এটা এই কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা ভাই। আচ্ছা, এখানে আমি একটা প্রাইস মার্ক করে রাখছি এখান থেকে। এই যে এইখানে মূলত পিপস কাউন্ট হয়, এগুলা এখন দেখার দরকার নেই। আমি জাস্ট বেসিক যে নলেজটা সেটা আমি দেওয়ার চেষ্টা করি। ধরো আমরা একটা সেল ট্রেড নিলাম 1:2 রিস্ক রেওয়ার্ডে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওপেন পজিশন। এটা হচ্ছে আমাদের 1:2 রিস্ক রেওয়ার্ডের যে পজিশন। তো এইখানে আমরা মানি ম্যানেজমেন্ট করে 4টা ট্রেড বা একটা ট্রেড এইখানে নিলে কি হয় আর 4টা ট্রেড নিলে কি হয় সেটা দেখাই। এখানে নিলাম হচ্ছে একটা ট্রেড। ঠিক আছে? 0.04 লটের একটা ট্রেড এইখানে আমি ওপেন করছি। তো এইখানে আমি হচ্ছে 0.04 এর একটা ট্রেড ওপেন করছি 1:2 রিস্ক রেওয়ার্ডের। আমাদের এখানে 25 পিপস আছে। এটাও আমি একটু লিখে দিই। 25 পিপস স্টপ লস, আর একটা টার্গেট।
এটা হচ্ছে আমাদের স্টপ লস অ্যান্ড হচ্ছে আর এটা হচ্ছে আমাদের এন্ট্রি। এটা হচ্ছে আমাদের এন্ট্রি লেভেল। ঠিক আছে? এইখানে 0 পয়েন্ট আমি মানি ম্যানেজমেন্ট করে বের করছি কত? 0.4 লটের আমার ট্রেডটা যদি আমি নেই সেক্ষেত্রে ইজিলি আমি আমার মানি ম্যানেজমেন্ট হয়ে যাইতেছে। তো এইখানে কিন্তু রিস্ক ম্যানেজ হইতেছে না। কেমনে হইতেছে না? তো মানি ম্যানেজমেন্ট হইতেছে ঠিক আছে কিন্তু রিস্ক ম্যানেজ করতে হলে আমাকে আরেকটু ন্যারো ডাউন করতে হবে। এখন ন্যারো ডাউন করার জন্য আমাকে কি করতে হবে সেটাও আমি একটু বলতেছি। এই জিনিসটাকে একটু বুঝি। বাই চান্স আমাদের একটা ট্রেড আ এইখান থেকে আমরা এন্ট্রি নিছি। থেকে একটু ঘুরতেছে, ঘোরার পর এই পর্যন্ত আসছে ধরো। এটা দিয়ে দেখ। এইখান থেকে ট্রেড নিছি, একটু লসে গেছে, আবার প্রফিটে এইখানে আসছে, আসার পরে আবার একটু লসে গেছে। মানে এইভাবে ঘুরতেছে, ঘোরার পরে এইভাবে একটু প্রফিটে গেছে। এই পর্যন্ত গেছে। ঠিক আছে? এই পর্যন্ত যখনই গেছে, তখন কিন্তু আমরা দেখতেছি আমাদের ট্রেডটা প্রফিটে চলে গেছে। বাই চান্স এমনও তো হইতে পারে যে কোনো আমাদের ওপেন পজিশন আছে, কোনো একটা নিউজ রিলিজ হওয়ার কারণে আমাদের প্রফিটটা মানে বুক করতে পারলাম না। আমাদের যেহেতু টার্গেট 50 পিপস, ঠিক আছে? 0.4 লটে হয়তো এখানে প্রফিট দেখাবে ভালোই। তো যে প্রফিটটা দেখাবে এটা কিন্তু এনাফ না। আমাদের এনালাইসিস অনুযায়ী, আমাদের ওপেনিং পজিশন অনুযায়ী এইখানে কিন্তু আমরা ট্রেড ক্লোজ কেউ করব না। কেউ কি করবে? কারণ আমাদের টার্গেট হচ্ছে 50 পিপস। এখানে কিন্তু কেউ ট্রেড ক্লোজ করবে না। কেউ না। তো এইখানে যদি কেউ ট্রেড ক্লোজ করেও দেয়, সেই ক্ষেত্রে তার জন্য ওই জিনিসটা হইল না যে সে ব্লাইন্ড ট্রেড করতেছে এইখানে। তার এনালাইসিস, সে এনালাইসিসের উপর তার কোনো কনফিডেন্সই নাই। তো এরকম হবে বিষয়টা। তো এখানে 0.1 এ 0.04 এর একটা ট্রেড নিলে তো রিস্কটা ম্যানেজ করা যাচ্ছে না। জাস্ট শুধুমাত্র করা যাইতেছে কি? যে আমি একটা ব্রেক ইভেন করতে পারলাম। স্টপ লসটা মুভ করে আমি এইখানে আনতে পারলাম। তো দেখা গেল পরবর্তী একটা ফলস মুভের কারণে আমাদের আ প্রফিটেবল ট্রেডটা এইখানে ব্রেক ইভেন করার মাত্রই দেখা গেল যে ব্রেক ইভেনে হিট করে ফেলছে। হিট করে আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। সো এইটুকু অ্যামাউন্টের মধ্যে আমাদের কত সেন্টার প্রফিট দিবে? তো এনাফ প্রফিট কিন্তু আমরা পাইতেছি না। আর এইটাই যদি আমরা রিস্ক ম্যানেজ করে বা 0.4 লটের ট্রেড একটানা নিয়ে যদি আমি করতাম কি 0.1 এর ৪ টা ট্রেড নিতাম, তখন কেমন হইতো? তখন বিষয়টা হইতো কিরকম? এটা একটু দেখাই। এখানে আমি একটা এন্ট্রি নিলাম। আমাদের স্টপ লসটা হচ্ছে 25 পিপস। তো এখন দেখাইতেছে এটা কিন্তু রিস্ক ম্যানেজের যে ব্যাপারটা সেইটা। এটা একটু ক্লিয়ারলি মনোযোগ দিয়ে দেখেন। এটা দেখাইতেছে যে রিস্ক ম্যানেজের যে ব্যাপারটা। সেইম মানি ম্যানেজমেন্ট ফলো করে মিস লট সাইজিং জাস্ট ৪ ভাগ করে ৪ টা ট্রেড নিলাম। তার প্রফিট টার্গেট সেম ভাবেই শুরুতে থাকলো। এই ব্যাপারটা হচ্ছে TP1, TP2 যে সিস্টেমটা। তো এইখান ৪ টা কমপ্লিট। তো এইখানে আমরা করলাম কি যে ৪ টা ট্রেড নিলাম 0.01 লটের। ঠিক আছে? তো আমাদের মানি ম্যানেজমেন্টও ফলো হইলো। এখন রিস্ক ম্যানেজমেন্ট এইখানে কেমনে হয় সেটা আমি একটু যেমন এইখানে এই পর্যন্ত প্রাইস আসছিল। ঠিক আছে? এই পর্যন্ত কিন্তু প্রাইস আসছিল। তবে আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা ফলো না করার কারণে আমাদের ব্রেক ইভেন এ গিয়ে স্টপ লস হিট করে আবার প্রাইসটা ঠিকই টিপি পর্যন্ত। ঠিক আছে? মাঝখান থেকে আমরা প্রফিটটা বুক করতে পারলাম না। এরকম কিন্তু একটা কাহিনী হইল। তো এইখানে হচ্ছে কি আর এটা আমি একটু ক্লিয়ার করে দেই।
এইখানে আমরা 0.1 লট করে 0.01 করে 4টা ট্রেড নিলাম এইখানে। 4টা ট্রেড নিলে এখানে রিস্ক ম্যানেজটা কেমনে করি? যেমন এখান থেকে প্রাইসটা এখানে গেল, লসে গেছে শুরুতে। তারপরে এখানে আরেকটু লসে গেছে। তারপরে এটা যখন প্রফিট আসা শুরু করছে, তখন আবার একটু মুভ দিতেছে, আবার একটু এইভাবে আরকি মুভ করতে, করতে এই পর্যন্ত আসছে। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অলমোস্ট কত হইছে এইখানে? মানে এইটার 1:1 পর্যন্ত কিন্তু চলে আসছে অলরেডি। ঠিক আছে? আমি এটা জাস্ট বোঝানোর জন্য দিতেছি। 1:1 পর্যন্ত কিন্তু অলরেডি চলে আসছে। এইখান থেকে এই পর্যন্ত। 1:1 যখন আমাদের চলে আসলো, তখন আমরা 4 টা ট্রেড যেহেতু সেইম লটের ওপেন করেছি, মানি ম্যানেজমেন্টও আমাদের ফলো আছে। জাস্ট এখন আমাদের রিস্কটা ম্যানেজ করতে হবে। তখন আমরা করব কি? যে এইখান থেকে আমাদের হাফ প্রফিট যেগুলা বুক হয়ে গেছে এখান থেকে 0.01 এর ২ টা এন্ট্রি আমরা এখান থেকে ক্লোজ করে দেব। তাহলে আমাদের রিস্কটা কিন্তু ম্যানেজ হয়ে আসলো, কমে আসতেছে। যে শুরুতে আমাদের রিস্ক ছিল 0.4 লটের ফুল ট্রেডের একটা রিস্ক। আর এখন আমি ২ বারে ক্লোজ করতে পারলাম এইখান থেকে। ঠিক আছে? ২ বার কিন্তু আমি ক্লোজ করতে পারলাম। এইখান থেকে 0.02 রিস্ক কিন্তু ম্যানেজ হয়ে আমার অলরেডি প্রফিট বুক হয়ে অ্যাকাউন্টে ব্যালেন্সে কিন্তু যোগ হয়ে গেল। ঠিক আছে? 50% প্রফিট কিন্তু আমি এইখান থেকে বুক করে ফেলছি ২ টা ট্রেডের মাধ্যমে বা ২ টা ক্লোজ করার মাধ্যমে। এই ২ টা আমি তখন সাথে ক্লোজ করে দিলাম। যখন 1:1 পর্যন্ত চলে গেল, রিস্ক এইভাবে ম্যানেজ করতে হয়। তারপর আমি এই ট্রেডটা বড়জোর হোল্ড করতে পারি বা বাই চান্স দেখা গেল যে এইটা আরেকটু হচ্ছে ভলাটাইল করে আরকি ঘোরাঘুরি করতেছে। এইখান থেকে এইখানে আসতেছে, এইখানে আসতেছে, এইখানে আসতেছে এইভাবে যাইতেছে। আবার এইখানে যাইতেছে। আবার আসতেছে। কিন্তু টিপি হিট করতেছে না। তো যখন আবার প্রাইসটা এই পর্যন্ত চলে আসবে, যখন একটা ট্রেড ক্লোজ করে দেব, ঠিক আছে? যখন এই ২ টা ট্রেড ক্লোজ করে দিলাম, তখন কিন্তু আমাদের এই ট্রেডটা ব্রেক ইভেন এ নিয়ে আসতে হবে। ব্রেক ইভেন মানে আমাদের স্টপ লসটা যে জিনিসটা স্টপ লস আমার 25 পিপসের ছিল, ওই স্টপ লসটা আমি মুভ করে সুন্দর করে এন্ট্রি পজিশনে নিয়ে আসবো। আমি কিন্তু 50% প্রফিট বুক করে ফেলছি অলরেডি। এই ২ টা ট্রেড ক্লোজের মাধ্যমে আমি কিন্তু 50% প্রফিট অলরেডি আমি বুক করে নিছি। এখন আমাদের যেইটা আছে, এটা হচ্ছে আমাদের আ এনালাইসিস এর উপর ডিপেন্ড করে আমাদের টিপি পর্যন্ত দিয়ে রাখলাম। আর রিস্ক ম্যানেজ করে আমি স্টপ লসটাও এন্ট্রি পজিশনে নিয়ে আসলাম। এখন আমার কি হইছে? যে যদিও বাই চান্স কোনো কারণে স্টপ লস হিট করে, এটা যেন আমার এন্ট্রিতেই ক্লোজ হয়ে যায়। ঠিক আছে? এন্ট্রিতেই যেন ক্লোজ হয়। আর মাঝখান থেকে যদিও এন্ট্রিতে ক্লোজ হয়ে যায়, তখনও কিন্তু আমাদের এই যে 50% প্রফিট, এটা কিন্তু ব্যালেন্সে রয়ে গেল। ঠিক আছে? এটা কিন্তু ব্যালেন্সে যোগ হয়ে গেছে অলরেডি। আর তখন হচ্ছে আমাদের এই একটা পজিশন আমরা এখান থেকে যখন এই পর্যায়ে দেখতেছি যে ঘোরাঘুরি করতেছে, যখন মার্কেটটা এখানে আসছে, টিপি হিট করবে কিন্তু করতেছে না। আবারও এই পজিশনে যখন আসবে, তখন আমরা করব কি আরেকটা পজিশন আমরা এখান থেকে ক্লোজ করে দেব এই পজিশন। আরেকটা পজিশন আমরা ক্লোজ করে দেব। তাহলে এখানে কি হইল? এখানে আমাদের প্রফিট কিন্তু অলরেডি ৩ টা যে ট্রেড, একটা ট্রেডের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে করতে পারতাম না। ঠিক আছে? একটা ট্রেড যদি আমি 0.4 লটে মানি ম্যানেজমেন্ট করে নিছি ঠিক আছে। কিন্তু আমি কিন্তু রিস্কটা ম্যানেজ এভাবে করতে পারতেছি না। কি হইল এটা? যাইতেছে না। কেমনটা লাগে? তীর চিহ্ন আছে না, তীর চিহ্নের মধ্যে ক্লিক দেন, কিন্তু তো তীর চিহ্ন আছে মনে হয়।
কই? টান দিলে যে সামনের দিকে আগে। আরে না, এটা আমি 2025-26 পর্যন্ত চলে গেছি। থেকে হইতেছে। যাই হোক, আমি এগুলো রিমুভ করি এখানে। তো আমরা এতটুকু কিন্তু বুঝলাম যে আমাদের ৩টা ট্রেড কিন্তু আমরা ক্লোজ করে দিছি অলরেডি। একটা ব্রেক ইভেন করে আমরা হোল্ড করে রাখছি টিপি পর্যন্ত যাওয়ার জন্য। ঠিক আছে? একটা ব্রেক ইভেন করে আমরা রেখে দিছি জাস্ট এটা যেন টিপি পর্যন্ত যায়। বাকি ৩টা ট্রেড কিন্তু অলরেডি ক্লোজ আমাদের। তো অলরেডি ক্লোজ মানে কি? প্রফিট আমরা ক্লোজ দিছি। তো এইখানে আমাদের প্রফিট ১/৩ বুক হয়ে গেছে। মানে 0.03 লটের যে ট্রেডগুলো ৩টা ছিল, ওই ৩টা লট কিন্তু আমাদের প্রফিট অলরেডি আমরা নিয়ে নিছি। তো এইখানে আমাদের বাকি রইছে কত? আমাদের রিস্ক রইছে এখন কত? কোনো রিস্ক নাই এইখানে। আমাদের ট্রেড ব্রেক ইভেনে আমরা হোল্ড করে রাখছি হচ্ছে 0.01 পজিশনের একটা ট্রেড। এটা হচ্ছে হিউজ পরিমাণ একটা মানি ম্যানেজমেন্ট। যেখানে আমরা মানি ম্যানেজমেন্ট করে পাইছিলাম হচ্ছে 0.04 লটের অ্যামাউন্ট বা এই সাইজিং এর একটা ট্রেড ওপেন করার জন্য যে মানি ম্যানেজমেন্ট করে পাইছিলাম এইটারও 4 ভাগ করে আমরা ওইটার 1 ভাগ আমরা এখানে ট্রেড নিতেছি। ঠিক আছে? ওইখানে ওইটারও 4 ভাগ করে 1 ভাগ আমরা এখানে ট্রেড হোল্ডে রাখছি, তাও আবার ব্রেক ইভেন করে। এখানে কিন্তু রিস্ক পুরাটাই ম্যানেজ হয়ে গেছে। মানে এখানে কোনো এখন রিস্ক নাই। এখন যদি এই পজিশনটা আমাদের ফেইলও করে বা টিপি হিট না করে ডিরেক্টলি স্টপ লসও হিট করে, তারপরেও কিন্তু আমাদের এন্ট্রিতে প্রায় ট্রেডটা ক্লোজ হইতেছে। আমাদের কিন্তু রেড হচ্ছে না বা আমাদের কিন্তু লস হচ্ছে না। ঠিক আছে? এই বিষয়টা তো মোটামুটি ক্লিয়ার নাকি? এখন ক্লিয়ার। এইটা জি নিয়ে ভাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি এখনই করেন, আমি এখনই ক্লিয়ার করে দেবো আবার। মানি ভাই ম্যানেজমেন্ট চারটা না করতে দিয়ে হয় আগে, রিস্ক চারটা ম্যানেজমেন্ট হচ্ছে ট্রেড নেওয়ার পরে। চারটার মধ্যে চারটার মধ্যে দুইটা হলে কেমন হয় ভাই? না দুইটা হলে সমস্যা। বুঝি নাই। চারটার মধ্যে দুইটা না 0.02 0.02। মানে 0.02 করে 2টা ট্রেড। জি জি জি। আপনি তো বলছেন সেইটা চারটার কথা, আমি সেই বলছি দুইটার সেই কথা। ক্ষেত্রে রিস্ক ম্যানেজটা আরেকটু আনইজি হয়ে গেল। মানে যত জি জি। ওপেন পজিশন বেশি থাকবে রিস্ক ম্যানেজ তত বেশি করা যাবে। ঠিক আছে? ওপেন পজিশন যতগুলো বেশি থাকবে, মানে এমন না যে মানি ম্যানেজমেন্ট ছাড়া আমার ওপেন পজিশন রাখতে হবে এরকম না। আমার মানি ম্যানেজমেন্টের যে লট সাইজিংটা আমরা পাইছি ওইটারেই আমরা যে কয়টা ভাগে বিভক্ত করতে পারি, করার পরে তারপর আমরা ওইটারে রিস্ক ম্যানেজমেন্ট করব এইভাবে যে আমরা ফার্স্ট এড নিছি 0.01, তারপরেরটা হচ্ছে 0.01, তারপরেরটা 0.01, তারপরেরটা 0. তো যখনই এইটা 1:1 রিস্ক রেওয়ার্ডে চলে আসছে তখন আমরা অর্ধেক মানে হাফ ক্লোজ করে দিলাম। হাফ ক্লোজ করে আগে প্রফিটটা বুক করে নিলাম। ঠিক আছে? প্রফিটটা আগে বুক করে নিলাম হাফ ক্লোজ করে দেওয়ার পরে। তারপর হচ্ছে আমাদের বাকিটা। বাকি যে 2টা রানিং থাকলো, ওই 2টার মধ্যে থাকবে আমাদের ব্রেক ইভেন করা। ব্রেক ইভেন মানে এখানে ওই যে স্টপ লসটা এন্ট্রি প্রাইসে এডিট করে মডিফাই করতে হবে। MT4 বা MT5 এর মধ্যে যেটাই হোক, মডিফাই করে স্টপ লসটা যেই প্রাইসে এন্ট্রি এক্স্যাক্টলি ওই প্রাইস অথবা ওই প্রাইসের সামান্য কিছু উপরে দিলেই। তো ব্রেক কিন্তু ভাই ইভেনটা যদি করার আমি পর হচ্ছে আমাদের পুরাপুরি এখন আমরা আমাদের ট্রেডটা আমাদের কন্ট্রোলে চলে আসে। যখন ভাই ব্রেক ইভেনটা ব্রেক ইভেনটা যদি আমি একটু প্রফিটে নিয়ে আসি সমস্যা হবে? তারপর তো না আমার নর্মালি সেইটা তো সেইটা সমস্যা নাই। সেইটা আর্লি যদি কোনো কারণে ব্রেক ইভেন হিট করতে যায়, এটা তোমার প্রফিটে ব্রেক ইভেন হিট হবে। তো তোমার ওইটুকু যে প্রিভিয়াস যে 2টা ট্রেড তুমি ক্লোজ করে দিছো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে, ওই ট্রেড 2টা তোমাদের থাকবে হচ্ছে মেইন প্রফিট। ব্রেক ব্রেক ইভেনটা আমি আমার যে জায়গায় এন্ট্রি না নিয়ে আমি আর একটু ধরেন তবে আরেকটা 3 ডলার বিষয় হচ্ছে 2 ডলার এইখানে 1:5 to 10 পর্যন্ত রিস্ক রেওয়ার্ড নেওয়া যায় এমন মার্কেটে, যেই মার্কেটে এরকম কোনো কাহিনী ঘটে। একটু আরেকটা আমি ক্লিয়ার করে দিই, যেই মার্কেটে এরকম কোনো কাহিনী ঘটে, যেমন এখানে একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়ে ডাউন ট্রেন্ডে মার্কেট ফল করতেছে, এখানে একটি স্ট্রং সাপোর্ট এরিয়া বা
ডিমান্ড এরিয়াতে আসার পরে মার্কেটে এখানে একটা স্পেসিফিক একটা প্যাটার্ন তৈরি করলো। যেমন আ ধরো ডাবল বটম বা ডবল টপ, উপরের দিকে টপ, এর দিকে ডবল বটম। এরকম কোনো প্যাটার্ন তৈরি করলো। তখন তুমি একটা কাজ করতে পারো যে যখন এটা ব্রেক অফ স্ট্রাকচার করবে এখানে, তখন এখানে ট্রেড হুড তো এখান থেকে যখন মার্কেটটা স্ট্রাকচার চেঞ্জ করে ফেললো, যে যখন লোয়ার লো ক্রিয়েট করতে পারলো না, নতুন লো হচ্ছে আরেকটু এখানে, তো মার্কেট যখন এইটাই লাস্ট লো ছিল, তখন আমরা দেখতেছি কি একের পর এক ব্রেক অফ স্ট্রাকচার করতেছে। এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, এটা আমি রিয়াল চার্টের মধ্যে এখান থেকেও ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার করে যাইতেছে একটা প্যাটার্ন, কিন্তু এই যে এই লাস্ট সুইং লো এই ব্রেক করতে পারেন, তবে অ্যান্ড বডি এই উইকের মাঝখানেই এই আর কি এটা ক্লোজ এর সম পরিমাণে। তো এটা দেখাইতে গেলে এখন আবার একটা চার্ট প্যাটার্ন ভ্যালিড কিনা ইনভ্যালিড সেটাও দেখাইতে হয়, সেটাও আমি একটু দেখাই। অ্যাঙ্গেল হবে এখানে ধরো একটা ডিমান্ড এরিয়া, এখান থেকে এই পর্যন্ত ধরো একটা উইক আছে। এটা আমি যখন চার্টে এক্সাম্পল দিব তখন মনে করো যে আরেকটু ক্লিয়ার। জাস্ট ড্রয়িং করে দিই। যখন এইখানে একটা ডবল বটম প্যাটার্ন তৈরি হইল, তো আমরা কি জানি ডবল বটমের ক্ষেত্রে কি হয়? নেকলাইন ব্রেক করার পরে আমাদের এন্ট্রিটা হয় সাধারণত। এই তো আমরা জানি। তো এগুলাও একটা সময় যখন অ্যাডভান্স লেভেল নিয়ে কথা বলবো তখন কিন্তু এগুলাই ট্র্যাপ আমি বলবো। তো এটা সম্পর্কে জাস্ট শুরুটা আমি করতেছি। শুরুটা করার আগে এই বেসিক জিনিসগুলো জানা দরকার সবার। তো এইখান থেকে আমি কিন্তু একটা ট্রেড অপরচুনিটি পাই লং পজিশনের জন্য। এইখান থেকে যদি আমি ট্রেড অপরচুনিটি নেই, সেই ক্ষেত্রে আমি এইখান থেকে ধরো ফার্স্ট ট্রেড আমার এইটা যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার করছে এইখান থেকে, তো এইখানে আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে ৪ টা ট্রেড এইখানে নিব আমরা। ঠিক আছে? সেইম অনুরূপভাবে মানে আগে যেই জিনিসটা আমি দেখাইছি, ওইভাবেই আমি এইখান থেকে ৪ টা ট্রেড নিব। এইখানে যেভাবে এখান থেকে আমি ৪ টা ট্রেড নিব। ৪ টা ট্রেড নিয়ে একটা ট্রেড এই পর্যন্ত হচ্ছে টিপি দিয়ে রাখবো। যখন এইটারে আ মার্কেটে এক্সিকিউশন আমরা করে ফেলবো, তখন হচ্ছে এই মানে এইটার এই কনসেপ্টটা হচ্ছে একটা ট্রেড কিভাবে লং টাইম হোল্ড করে রেখে এইখান থেকে হিউজ পরিমাণ রিওয়ার্ড জেনারেট করা যায়। এই জিনিসটাই মূলত আমি দেখাইতেছি মানি ম্যানেজমেন্ট ফলো করার মাধ্যমে। তো এই যে এইখানে যে জিনিসটা আমি দেখালাম যে এইখান থেকে আমি এন্ট্রি নিলাম, স্টপ লসের পরিমাণ 1:2 বা আমাদের রিস্ক রিওয়ার্ডের অনুপাত হচ্ছে 1:2। তো এইখানে হচ্ছে আমরা স্টপ লস যা নিছি তার দ্বিগুণ হচ্ছে আমাদের প্রফিট। এখানে এটারই মূলত 1:2 বলে। তো 3 হচ্ছে আ যে পরিমাণ লস তার ৩ গুণ হচ্ছে প্রফিট। এটা হচ্ছে 1:3 এইভাবে আরকি হিসাব করে থাকি। তো এখানে লং টার্ম হোল্ড করার ক্ষেত্রে এখানে আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে 0.01 এর ৪ টা ট্রেড আমি এখানে নিছি। ধরো এইটা আমাদের এন্ট্রি। ঠিক আছে? মার্কেটটা এইখানে আসছে ঘুরে। যখন প্রফিটে গেছে, যখন আমি এইখানে ইম্পালসিভ একটা মুভ দিছি, মুভ দেখছি, এই পজিশনে আমাদের 50% প্রফিট আর বাকিটা হোল্ডে আছে। ঠিক আছে? 50% বলতে আমার 0.1 এর ২ টা ট্রেড এইখানে কিন্তু ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হয়ে যাওয়ার পরে আমি করব কি এখান থেকে যে আমাদের বাকি যে ২ টা ট্রেড ওপেন আছে 0.01 এর যে আরো ২ টা ট্রেড কিন্তু ওপেন আছে। তো আমি ২ টা ক্লোজ করছি। ২ টা ওপেন আছে। ওই ২ টা থেকে আমি করব কি এখান থেকে টিপটা বাড়ায় দেব।
টিপিটা বাড়াইয়া দিব হচ্ছে এর মানে টিপিটা ওপেন রাখবো আরকি। ওপেন রাখার পরে যখন আমি দেখব যে এইখানে যে এরকম ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার টাইমে এইখানে একটা ইম্পালসিভ মুভ দিছিল। ইম্পালসিভ মুভ বলতে ইমব্যালেন্স তৈরি করছিল একটা। আ ইমব্যালেন্স এটা তো অনেকেই মেবি জানে যে তারপর আমি দেখাবো যে একটা মারুবুজু ক্যান্ডেল এইটারে ব্রেক করে দিছে। এই এই হাইটারে, এই হাইয়ের হাই এরকম ব্রেক করে একটা মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করে তারপর উপরে চলে গেছে। তো তখন যদি এরকম এইখানেও যদি আমরা সেম কাহিনী দেখতে পাই, এইখানে যেরকম হইছে। যেমন একটা ইম্পালসিভ মুভ দিয়ে ব্রেক অফ স্ট্রাকচার করছে। এখানেও তেমন একটা ইম্পালসিভ মুভ দিয়ে ব্রেক অফ স্ট্রাকচার করছে। তো এই সময় আমাদের একটা চান্স থাকে যে মার্কেটে বেশি করে রিওয়ার্ড জেনারেট করার আমাদের কম স্টপ লসে। তো এখন আমরা করব কি এইখানে ইম্পালসিভ মুভ দেওয়ার পরে আমাদের এইখানে তো অর্ধেক টিপি আমাদের হিট করে ফেলছে। মানে অর্ধেক মানে 50% ট্রেড আমরা অলরেডি ক্লোজ করে নিছি। ক্লোজ করার পরে আমরা করব কি যেই নিয়মটা আমি বললাম যে এখানে ব্রেক ইভেন আনতে হবে আমাদের স্টপ লসটা। স্টপ লসটা থাকবে আমাদের এইখানে 0। ঠিক আছে? এখানে আমাদের স্টপ লস 0 দেন আমরা এইটারেই স্টপ লসটারে হচ্ছে যখন ওইখানে ইম্পালসিভ মুভ দেখব তখন স্টপ লসটা এইখানে নিয়ে আসবো। তো আমাদের কিছু প্রফিট এইখানে রইলো। থাকার পরে তারপর হচ্ছে আমরা আবার ওয়েট করব যে কখন মার্কেট আবার একটা উপরের দিকে মুভ দেয়। তো এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার পরে একটা কারেকশনাল মুভ এইখানে দিল মার্কেট। ঠিক আছে? এইখানে কারেকশন করার জন্য বা এইখানে একটা লাস্ট লো তৈরি করলো লোয়ার লো এইখানে। সরি হায়ার লো তৈরি করলো এইখানে। এই ব্রেক অফ স্ট্রাকচারটা করার পরে এই পর্যন্ত মার্কেট গেছে। তো আমাদের যখন এইটা কারেকশনাল মুভের জন্য একটু নিচের দিকে আসছে, তখন আমরা করব কি এইখান থেকে আমাদের টিপিটা সেকেন্ড যে টিপিটা আছে মানে ৩ নাম্বার যে ২ টারও ক্লোজ করে দিছি। আরো ২ টা বাকি আছে। ৩ নাম্বার যে ট্রেডটা ছিল ওই ট্রেডের টিপি দিব হচ্ছে এইটার হাইতে। এইটার হাইতে আমরা টিপিটা সেট করব তখন। তো তখন আমরা এখানে যখন টিপিটা সেট করব তারপর হচ্ছে এইখান থেকে প্রাইসটা মুভ আবার দিবে। যেহেতু এইটা একটা র্যালি বেস চলতেছে ব্রেক অফ স্ট্রাকচার করার মাধ্যমে চেঞ্জ অফ ক্যারেক্টার এখনো করে নাই। আ এইটা আমরা নেয়ার আ আরেকটা রিজন হচ্ছে এইখানে ইম্পালসিভ মুভ বা এইখানে ইমব্যালেন্স ক্রিয়েট করছে। অলওয়েজ মার্কেট থেকে যখন ইমব্যালেন্স ক্রিয়েট হয় মার্কেটে, তখন মার্কেট ইমব্যালেন্স এরিয়াতে আসে। আসার পরে ওই ইমব্যালেন্সটারে ব্যালেন্স করার পর মার্কেট অবশ্যই আবার উপরের দিকে মানে মুভ দিবে। এটা আমরা জানি। তো এইখান থেকে যখন মার্কেট আবার একটা মুভ দেয়া শুরু করবে, তখন কিন্তু এইটারে আবার হচ্ছে করবে। আ এইখানে যে লিকুইডিটিটা আছে, আচ্ছা যাই হোক লিকুইডিটি এগুলো আমি পরে বুঝাবো আরেকবার। অবশ্যই। তো অনেক অ্যাডভান্স টপিক চলে আসতেছে মাঝখানে। আমি হায়ার হাই, হায়ার লো এগুলা দিয়ে আমি বুঝাই। তো এইখানে যখন আসবে মার্কেটটা, তখন আমাদের 3rd যে ট্রেডটা ছিল সেইটা কিন্তু টিপি হিট করে ফেললো। তো তখন আমাদের কাজ হবে কি যে 4th ট্রেডটা ছিল যেইটা, এইটার স্টপ লস আনবো হচ্ছে এইটার যে লো ছিল, লাস্ট সুইং লো সেইখানে আমরা স্টপ লসটা নিয়ে আসবো। ঠিক আছে? এইখানে কিন্তু আমাদের প্রফিট রয়ে গেছে অলরেডি। যে রানিং একটা ট্রেড আছে যেইটা, এটা কিন্তু অলরেডি এখানে প্রফিট রানিং আছে। তো সেইটার স্টপ লসটা আমরা উপরে মুভ করাবো। তখন আবার যদি দেখি যে এইখানে একটা ইম্পালসিভ মুভ দিছে বা ইম্পালসিভ মুভ ছাড়া যদি যায়, তখন আমরা এইখানে যে ওপেন পজিশন আছে এইখানে আমরা ক্লোজ করে দিতে পারবো, সমস্যা নেই। যদি দেখি যে মার্কেট ইমব্যালেন্স ক্রিয়েট করতে, করতে উপরে যাইতেছে বা বড়, বড় মারুবুজু ক্যান্ডেল দিয়ে এরকম হায়ার হাইকে ব্রেক করে উপরে যাইতেছে, তখন আমরা জাস্ট এই চান্সটা নিব। তার আগে কিন্তু না। যখন আমরা এইখানে আবারও যদি আমরা দেখি যে এইখানে ইমব্যালেন্স ক্রিয়েট করে বা একটা বড় মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করে এই হায়ার হাইটা ব্রেক করে উপরের দিকে চলে গেছে মার্কেট, তখন হচ্ছে আমরা আবার করব কি এইখানকার টিপিটা লাস্ট যে ট্রেড ছিল ওই টিপিটা একদম ওপেন করে দেব। কোনোরকম কোনো টিপির যে লিমিটটা টেক প্রফিটের ওইটা আমরা নিব না। ঠিক আছে? ওইটা আমরা নিব না। আমরা জাস্ট টিপিটা ওপেন করে দেব এইভাবে। এইভাবে বা এই টিপির যে বিষয়টা ছিল ওইটা ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করার পরে যে বিষয়টা হবে এইখানে, এইখানে যে আবার তো যখন ইমব্যালেন্স ক্রিয়েট হইলো তখনই তো আমরা চান্সটা নিলাম। টিপিটা ওপেন করে দিলাম। তো তারপর হচ্ছে এইখান থেকে আবার যখন একটা কারেক্টিভ মুভ দিয়ে মার্কেট নিচের দিকে আসবে, আসার পরে যদি আবারও এরকম দেখি যে ইমব্যালেন্স ক্রিয়েট করে এরকমভাবে মার্কেট উপরে চলে গেছে, ঠিক আছে?
তখন আমরা করব কি যে এই যে স্টপ লসটা আমাদের প্রফিটের মধ্যে কিন্তু স্টপ লস ব্রেক ইভেন করতেছে এটা আমরা বারবার শুধু ব্রেক ইভেন করে ট্রেডটা হোল্ড করতেছি তো তখন আমরা করব কি ব্রেক ইভেনটা এইখানে নিয়ে আসবো আবার এইখানে নিয়ে আসবো তো এইখানে আমি কত পিপস প্রফিট পাইতেছি যে 1:2 অলরেডি এইখানে সম্ভবত 1:10 9-10 এর মতো আমরা প্রফিট জেনারেট করে ফেলছি ঠিক আছে এই স্টপ লসটাও মানে ব্রেক ইভেন অ্যামাউন্টটাও যদিও কোনো কারণে যদি ব্রেক ইভেন করে বা ব্রেক ইভেন হিট করে তারপরও যেন আমার একটা ট্রেড 1:8 বা 9 পর্যন্ত হিট করে এরকম করে আমাদের ট্রেড হোল্ড করা লাগে এই যে একটা ট্রেড ম্যানেজমেন্টের বা রিস্ক ম্যানেজমেন্টের যে ব্যাপারটা এটাই মূলত আজকের যে টপিকটা ছিল সেটা আমি বুঝাইছিলাম আমাদের নেক্সট টপিক থাকবে হচ্ছে হায়ার টাইম ফ্রেমের যে কি পয়েন্ট ছিল যেমন এই যে এইটা আমি ড্র করে রাখছিলাম এইখানে এই পর্যন্ত হচ্ছে আসার একটা পসিবিলিটিস থাকে এই পর্যন্ত আমরা হয়তো টিপিটা সেট করে রাখতে পারি এখানে লাস্ট যে সুইং হাই যে ইটা ছিল সেই পর্যন্ত আমরা এটা টিপিটা রাখতে হবে আর কি করা লাগে তো তখন যদি আবার এইখান থেকে দেখা যাবে যে একটা ট্রেড মূলত এইভাবে এক্সটেন্ড করে করে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে তারপরে এটারে একটা লোয়ার রেওয়ার্ড থেকে হায়ার রেওয়ার্ড পর্যন্ত নেওয়া যায় যেটা আমি নিজে ফলো করি যেটা আমি নিজেই করি এটা আমি আজকে বুঝাই দিলাম যে রিস্ক ম্যানেজমেন্ট আসলে এইভাবে করা লাগে তাহলে মনে করো যে এভাবে করতে পারলে তোমার দেখা যাইতেছে কি হবে যে একটা ট্রেড তুমি কম প্রফিটে ক্লোজ করছো আর একটা কম প্রফিটে ক্লোজ করছো তোমার টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়াইতেছে এটা তুমি আহ, হিসাব করতে পারবে না এরকম তোমার রেওয়ার্ড ডিপেন্ড করবে হচ্ছে মার্কেটের উপর তুমি এইভাবে যে হোল্ড করে করে মার্কেট যদি আরো উপরের দিকে যায় আরো এইভাবে ইম্পালসিভ মুভ দেয় যেমনটা বিটিসি এই যে এটা তো বিটিসির মার্কেটই তো অনেক উপরে চলে আসে সার্চ মানে সার্চ এই করে যে এটা কিন্তু বিটিসির মার্কেটই এরকম যখন মুভ দেয় এরকম এই যে এরকম মুভ যখন দেয় এই জিনিসটা আমি এখন একটু দেখাই এই যে এইখানে আমি এক্সাম্পলটা দিতে পারবো একটু আগে যে বিষয়টা আমি দেখাইলাম ওই এক্সাম্পলটা আমি এইখানেই দিতে পারবো ঠিক আছে এরকম মুভ যখন আমরা নিতে পারবো তখন দেখা যাইতেছে এটা হাই লং টাইম পর্যন্ত এই প্রফিটটা ধরে রাখা যায় ঠিক আছে জাস্ট একটা ট্রেড ওপেন রাখার মাধ্যমে একটা ট্রেড হোল্ড করার মাধ্যমে তো আমি এখন মেইন চার্ট ড্রয়িং বাদ দিয়ে আমি রিয়াল এক্সাম্পলের মধ্যে আসি যে আসলে কারেক্টিভ মুভ যখন দেয় বা ইমব্যালেন্স তৈরি করে করে যখন মার্কেট উপরের দিকে যায় তখন কিভাবে মার্কেটটা আমরা প্রফিট এখান থেকে জেনারেট করি তো এইখানে একটা হায়ার যে ইটা ছিল আহ, এটা যদিও উইকলি টাইম ফ্রেম আমি এখানে সিলেক্ট করে রাখছি উইকলি টাইম ফ্রেমের মধ্যে আমি একটু দেখাই যে এইখানে লাস্ট সুইং লো ছিল হচ্ছে এইটা নেক্সট একটা মুভ দিছিল হচ্ছে এই পর্যন্ত এই যে এই বড় ক্যান্ডেলের ইমব্যালেন্স ফিল করার জন্য হচ্ছে এই ক্যান্ডেলটা মুভ দিছিল কিন্তু রিজেকশন খাইছে এখান থেকে আর একটু ড্র করে নিই এটা ছিল আমাদের লাস্ট যে এরিয়া ডিমান্ড এরিয়া ছিল এইখানে তো এই এরিয়া থেকে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি যে মুভটা দেওয়ার কথা সেইটা মুভ দিছিল যদি যে যখন আমি যেটা ড্র করছিলাম যে তখন একদম সেম টু সেম মানে সেম টু সেমই হয়েছে মনে হয় তো আমাদের ইমব্যালেন্স থেকে ট্রেডটা এক্সিকিউশন করতে হবে বা যে কোনো এইখানে আমি ডবল বটম কোনো কিছু দেখতেছি না যদিও এইখানে আমি দেখতে পাচ্ছি যে ইমব্যালেন্সের একটা বিষয় এখানে তো ওই ইমব্যালেন্সটার এই আমি একটু দেখাই তারপর ট্রেডটা এক্সিকিউশন করে দেখাই এই যে আমি এখন যেটা করতেছি এটা কিন্তু ব্যাক টেস্টিং এর মধ্যে পড়ে ঠিক আছে এটা কিন্তু ব্যাক টেস্টিং এর মধ্যে পড়ে তো এই যে এইখানে আমি করতেছি যে চার্টের মধ্যে দেখেন ইমব্যালেন্স থেকে আমরা ট্রেড নিলাম এটা হচ্ছে আলাদা একটা কনসেপ্ট তো ইমব্যালেন্স থেকে ট্রেড এটা আইসিটি কনসেপ্টের মধ্যে পড়ে যে ইনার সাইকেল যে ট্রেডিং সিস্টেমটা ওইটার মধ্যে ওইটা নিয়ে আমি সামনে কথা বলবো ইতিপূর্বে কয়েকবার কথা বলছি যারা ওল্ড মেম্বার আছে তারা অলরেডি জানে আপনি যদিও যদি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই কন্টিনিউ করেন দেখতে থাকেন এই টপিকগুলো আপনার সামনে অবশ্যই আসবে
তো এইখান থেকে আমরা ইমব্যালেন্সে থেকে আমরা একটা আ আ কখন আমরা এইখান থেকে এইখানে ট্রেড নেয়ার একটা রিজন আমি বলে দেই। আমরা এখান থেকে প্রিমিয়াম ডিসকাউন্ট দেখে ফিবোনাচ্চি ড্র করে তারপর করার মাধ্যমে তারপরে এইখান থেকে আমরা ট্রেড নিব। যেমন এইখানে হচ্ছে এর উপর হচ্ছে প্রিমিয়াম জোন, নিচে হচ্ছে ডিসকাউন্ট লেভেল। ঠিক আছে? নিচের জোন হচ্ছে ডিসকাউন্ট, উপরে হচ্ছে প্রিমিয়াম। এগুলা আমি আস্তে, আস্তে পর্যায়ক্রমে বুঝাবো অবশ্যই যে প্রিমিয়াম ডিসকাউন্টের মধ্যে গেলে কি হয়। আর প্রিমিয়াম আমরা এখান থেকে যদিও বাই ট্রেডের একটা অপরচুনিটি পাইছি। এইখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ক্লাসটা মেবি একটু লম্বা হইতেছে। এখান থেকে একটা ব্রেক অফ স্ট্রাকচার হইছে। যেইটা আমি একটু আগে ড্র করে দেখাইছি যে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে কি হয়। সরি, এটা ব্রেক অফ স্ট্রাকচার না, এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট বা চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটাই হোক, এমএসএস। মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। কারণ এটার একটাই রিজন হচ্ছে এইখানে নিচে যে সুইং লোটা ছিল এই লুটারে এই লু ব্রেক করতে পারে নাই। এইখানে এত হাই প্রাইস যাওয়ার পরও নেক্সট মুভ এই লুটারে ব্রেক করতে পারে নাই। ব্রেক না করে করছে কি উল্টা এই হাইটারে ব্রেক করে দিছে। তার মানে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে বা এমএসএস হয়েছে বা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, যেইটাই হোক সেম জিনিস। তো এই যে ইমব্যালেন্স ক্রিয়েট করলো, ইমব্যালেন্স একটু আগে বুঝাইলাম যে এটা, ঠিক আছে? ইমব্যালেন্স। এখন এই টপিকটা আরেকটু ইমব্যালেন্স যদিও সামনে আসছে, তো এই টপিকটা একটু ক্লিয়ার করে দেই। এই যে ইমব্যালেন্স, যে ২ টা ক্যান্ডেলের মধ্যবর্তী যে ফাঁকা স্থানটা, একটা লম্বা ক্যান্ডেল। এইটার উইক এই পর্যন্ত আসছে। এইটার উইক থেকে এই উইক পর্যন্ত মানে 3rd ক্যান্ডেলের উইক পর্যন্ত যে এরিয়াটা, এই উইক দিয়ে প্রাইসটা এখানে এসে কভার করতে পারে নাই। তো এই এরিয়াটা হচ্ছে মূলত ইমব্যালেন্স। আরেকটু বিস্তারিত হবে এটা নিয়ে পরবর্তী আলোচনা করব। যদিও ভিডিওটা লম্বা হইতেছে। ক্লাস লম্বা হইতেছে। আমি যদিও রেকর্ড করতেছি এটা লম্বা হয়ে যাইতেছে। আমি জানি এরকম লম্বা, লম্বা হয়। বুঝাইতে গেলে আসলে অনেক কিছুই হয়ে যায়। শেষ হয় না। এত বড় একটা বিষয়। একদিনে শেষ করাও পসিবল না। আবার মনে করো যে একটা বিষয় বাদ দিয়ে আরেকটা বিষয় ধরতে গেলেও তোমরা মানে ক্লিয়ারলি জিনিসটা বুঝপাও না। তো এইখানে ইমব্যালেন্স থেকে আমরা ট্রেড নিলাম, যে এটা কনসেপ্টটা আমি পরে বুঝাই দেবো। আপাতত এইটুকু বুঝো যে আমরা রিস্ক ম্যানেজ কিভাবে করতেছি, এই জিনিসটা জাস্ট বোঝার জন্য আমি মূলত এইখানে আনছি। তো এইখান থেকে আমরা ইমব্যালেন্সটা দেখলাম। ইমব্যালেন্স দেখার পরে এইখান থেকে ট্রেড নিলাম, যেটা আমি উপরে ড্রয়িং করার মাধ্যমে বুঝাইছিলাম। তো এখান থেকে আমাদের ট্রেড নিব হচ্ছে আ এই পর্যন্ত। এই যে লাস্ট হাই, যে লাস্ট হাইটা, এই পর্যন্ত আমরা টার্গেট রাখলাম। আমাদের স্টপ লস কোথায় দিব? স্টপ লস দিব হচ্ছে এই ইমব্যালেন্সের নিচে, এখান থেকে। তো এইখানে অলরেডি 1:, কত? 1:69 আমরা এত বড় স্টপ লস ওই অনুযায়ী আমরা স্টপ লসটা রাখলাম যে 1:2 যেন হয়। আচ্ছা ঠিক ভাই, আছে, মাঝে মাঝে 1:2। তো আচ্ছা, মাঝে মাঝে তো ওই ভাই টপিক আমি পরে বলতেছি। মাঝে মধ্যে কি হয় না হয় ওইটা আমি পরে বলতেছি। আমি ট্রেড কিভাবে নিতে হয় ওইটা বুঝাইতেছি না। আমি বুঝাইতেছি রিস্ক কিভাবে ম্যানেজমেন্ট করছি, এটা বুঝাইতেছি। টপিক হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। টপিক টপিকটা কিন্তু ট্রেড এক্সিকিউশন না। আমি জাস্ট রিস্ক ম্যানেজমেন্টটা বুঝাইতেছি। তো এই যে এইখানে আমরা ৪ টা ট্রেড ধরো এখানে নিছি। ৪ টা ট্রেড নিছি। আমাদের ২ টা থাকবে টিপি ওপেন, ২ টা থাকবে লিমিটেড। তো এইখানের একটা লিমিটেড হচ্ছে এই পর্যন্ত আমরা টিপি দিছি। সেকেন্ড যে ট্রেডটা ছিল, সেকেন্ড যে ট্রেডটা ছিল আমাদের, ধরো এইখান থেকেই ওইটার টিপি ছিল আরেকটু বেশি। বাস এই যে এই পর্যন্ত সেকেন্ড টিপি। সেকেন্ড টিপি কখন জেনারেট হয়? যখন ইম্পালসিভ মুভের মধ্যে প্রাইস আবার চলে আসে তখন আমরা টিপিটা এখানে দিই। তো এই যে ফার্স্ট টিপিটা আমরা দিলাম হচ্ছে এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রেড। তখন কিন্তু আমাদের এই যে অ্যামাউন্ট, আমরা কিন্তু একটা ছোট ট্রেড ওপেন করছি ছোট একটা রিস্ক রিওয়ার্ড নেয়ার জন্য। ঠিক আছে? ছোট্ট একটা রিস্ক রিওয়ার্ড নেওয়ার জন্য আমরা এই ট্রেডটা ওপেন করছি। তো ছোট্ট একটা ট্রেড নেওয়ার জন্য এখানে হচ্ছে আমরা ট্রেড ওপেন করছি 1:2 রিস্ক রিওয়ার্ডের। তো এইখানে যখন আমার রিওয়ার্ডটা হয়ে গেল, যদিও এখানে ইম্পালসিভ মুভ দিছে, তো নেক্সট আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত।
যে আমরা কিন্তু জানি না পরবর্তীতে মার্কেটে কি হবে না হবে এগুলা কিচ্ছু কিন্তু আমরা জানি না। ঠিক আছে? এই পর্যন্ত যখন জানি যে না এটা তো আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তো এইখানে আমরা আমাদের ২ টা ট্রেড ক্লোজ করে দেব। ২ টা ট্রেড ক্লোজ মানে এই একটা ট্রেড আমাদের ক্লোজ হয়ে গেছে অলরেডি। এইটা আমাদের টিপি হিট করছে বিধায় যে আমরা ২ টা ট্রেড এখান থেকে ক্লোজ করেছি। বাকি ২ টা ট্রেড আমরা কিন্তু এই সেম প্রাইস থেকে হোল্ড করে রাখছি। ঠিক আছে? সেম প্রাইস থেকে কিন্তু হোল্ড করে রাখছি। যখন এইখানে দেখলাম যে এই টিপিটা হিট করার পরে একটা ইম্পালসিভ মুভ দিছে বা একটা আ ইমব্যালেন্স ক্রিয়েট করছে মার্কেটে এইখানে, তখন আমাদের চান্সটা কি? যে এইখানে আমরা আমাদের টিপিটা এক্সটেন্ড করতে পারবো বা টিপিটা বাড়ায়া নিতে পারবো বা রেওয়ার্ডটা আমরা বেশি নিতে পারতেছি। রেওয়ার্ডটা বেশি নিতে পারতেছি। যখন আমরা দেখলাম যে ইম্পালসিভ মুভটা এখানে দিছে, তখন আমরা ওয়েট করব কি? যে যখন মার্কেট একটা কারেকশনাল মুভ দিবে, নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাবে। যাওয়ার পরে ধরো এই পর্যন্ত গেছে। ধরো না মার্কেট এই পর্যন্তই গেছে। যাওয়ার পরে মার্কেটটা যখন আবার এই পর্যায়ে আসছে, তখন আমরা করব কি? আমাদের ট্রেডটা ব্রেক ইভেন এ নিয়ে আসবো। এটার স্টপ লস করে দেব হচ্ছে 0। স্টপ লস করে দেব হচ্ছে 0 একদম। 0 করার পরে হচ্ছে আমাদের জাস্ট ওপেন পজিশন কিন্তু রয়ে গেছে। ২ টা ওপেন পজিশন আমাদের রয়ে গেছে এখনো। ২ টা ওপেন পজিশন রওয়ার পরে আমরা করব কি? এখান থেকে একটা ট্রেড যখন এইখান থেকে ব্যাক করে রিভার্স করতেছে মার্কেট, তখন আমরা টিপি সেট করব। 3rd ট্রেডের মানে ৩ নাম্বার যে ট্রেডটা ছিল, ২ টা আমরা আগে ক্লোজ করেছি। ৩য় নাম্বার ট্রেড আর ৪ নাম্বার ট্রেডটা হচ্ছে হোল্ডে আছে। ৩ নাম্বার ট্রেডটা আমরা এই পর্যন্ত টিপি রাখবো। ঠিক আছে? এই পর্যন্ত টিপি রাখার পরে যখন আমরা দেখব যে মার্কেট এই পর্যন্ত কারেকশনাল মুভ দিতেছে, তখন আমরা এটা ব্রেক ইভেন করব। ব্রেক ইভেন করার পর যখন মার্কেটটা আবার মনে করো যে তোমার উপরের দিকে মুভ দিবে, একটা ইম্পালসিভ মুভ বা ইমব্যালেন্স ক্রিয়েট করবে, তখন আমরা হচ্ছে আ এই এই ট্রেডটা যখন এইখানে রিচ করার সাথে, সাথে কিন্তু এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। আমাদের টার্গেট হিট করে এটা ক্লোজ হয়ে গেল এইখান থেকে। তো এইটা যখন ক্লোজ হইলো তখন হচ্ছে আমাদের এটা ক্লোজ হওয়ার পরে তখন আমরা ৪ নাম্বার যে ট্রেডটা রইলো ওই ট্রেডটা আমরা করব কি হোল্ড। হোল্ড অ্যান্ড ব্রেক ইভেন। হোল্ড অ্যান্ড ব্রেক ইভেন। জাস্ট আমাদের কাজই হচ্ছে এটা। হোল্ড করব আর ব্রেক ইভেন করব এখানে। আমাদের ৪ নাম্বার ট্রেডটা থাকবে এইখান থেকে। এটা আমাদের এন্ট্রি জোন। তো এইখান থেকে আমাদের ব্রেক ইভেন তো মানে স্টপ লস তো নাই এখন। আমরা ব্রেক ইভেন করে রাখছি পুরাটাই। ঠিক আছে? পুরাটাই আমরা ব্রেক ইভেন করে রাখছি এইখানে। তো স্টপ লস তো এখন নাই। তো এখন যা আছে সব রেওয়ার্ড। এখানে টিপি ওপেন যতদূর মার্কেট যাইতে পারে যাক। তো এইখানে যদিও লাস্ট সুইং লো ছিল, তো আমরা আমাদের আ ইয়াটা স্টপ লসটা মুভ করে এই লাস্ট সুইং লোর নিচে নিয়ে আসবো এখানে। আগে তো ছিল এন্ট্রিতে, এখন আমাদের টিপিটা হচ্ছে এইখানে। ঠিক আছে? টিপিটা এখন এইখানে নিয়ে আসলাম। তো তখন যদি দেখি যে আবার এইখান থেকে ইম্পালসিভ মুভ দিয়ে উপরে চলে গেছে। পরে চলে যাওয়ার পরে আবার এইখানে এরকম কিছু শুরু হইছে। এইভাবে আরকি ট্রেডগুলো হোল্ড করে, করে রিস্ক রিওয়ার্ড এর পরিমাণ বাড়ানো যায়। তো যখন আমরা আবার দেখব যে একটা কারেকশনাল মুভ দিছে, যে পর্যন্ত যাইতে পারে যাবেই তো। সেটা তো আমাদের ব্রেক ইভেন তো সেট করাই আছে এইখানে। যদিও আমাদের এই ব্রেক ইভেন হিট করে তারপরেও আমাদের 1:2 রিস্ক রিওয়ার্ড রয়েই গেল। তো তারপরে হচ্ছে আমাদের নেক্সট যে কারেকশনাল মুভ। ধরো এইখান পর্যন্ত আমাদের কারেকশনাল মুভ দিল। আমাদের টিপি ৪ নাম্বারটা ওপেন। আমরা ৩ টা প্রফিট অলরেডি বুক করে নিছি। তো আমরা এখন পর্যন্ত প্রফিটে আছি। লসে নাই। তো তখন দেখা যাইতেছে যে এই যে এই পর্যন্ত যখন আসবে তখন আমাদের আরেকটা কারেকশনাল মুভ এইখানে দিতেছে। দেয়ার পরে তখন আমাদের এসএলটা জাস্ট এই যে এইখান থেকে এইখানে তো এসএল সেট করে রাখছিলাম। তো ওই এসএলটা মুভ করে এইখানে নিয়ে আসবো। এই যে এই লাস্ট সুইং লো, এই লোর নিচে নিয়ে আসবো। তখন মার্কেট দেখা যাবে যে আরেকটু এখানে যদি দেখি আবারও ইম্পালসিভ মুভ দিছে, তো আমাদের টার্গেট আরো বাড়বে তখন। টিপি তো আমাদের ওপেন। মানে টিপির কোনো লিমিট নাই তখন। লিমিটলেস। তো যখন আমরা করব তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে গেলে বা হাই টাইম ফ্রেমে গেলে দেখতে পারবো যে এইখানেও একটা ইম্পালসিভ মুভ তৈরি হইছে বা এখানে একটু কারেকশনাল মুভ আছে 1 উইকে এখানে যদিও এটা উইকলি টাইম ফ্রেমে আমি দেখাইতেছি। আ আ 5 মিনিট বা 1 আওয়ার বা 4 আওয়ার্স যেটাই হোক। ক্যান্ডেল সেম, বিহেভিয়ার সেম। সবকিছু সেমই থাকবে।
ঠিক আছে? জাস্ট আমি এটা এক্সাম্পল দেওয়ার জন্য এখানে ইনস্ট্যান্ট চার্ট পাইছি এটার মধ্যে এক্সাম্পল দিচ্ছি। তো এইখানে আমাদের স্টপ লস দিয়ে রাখলাম। তো আমাদের টিপি ওপেন, আমাদের টিপি উপর পর্যন্ত আমরা রাখতে পারলাম। তো তারপর কি হবে এখান থেকে? তারপর দেখা যাবে যে আমরা এখান থেকে আরেকবার কারেকশনাল মুভ আমরা পাইলাম এইখানে। ঠিক আছে? এই যে এইখানে একটা কারেকশনাল মুভ আমরা পাইলাম এইখান থেকে। তো এইভাবে আমাদের ট্রেডগুলো এক্সটেন্ড হয়। এইখানে যখন আমরা কারেকশনাল মুভটা পাইলাম, তখন আমরা করলাম কি এই যে লাস্ট এই পর্যন্ত আমরা একটা টিপি দিয়ে দিলাম বা টিপি হোল্ড করে রাখলাম, সমস্যা নেই। তো আমরা ব্রেক ইভেনটা নিয়ে আসলাম হচ্ছে এইখানে। তো এই যে সুইং লো, এই লো এর মধ্যে আমরা ব্রেক ইভেনটা নিয়ে আসলাম। তো এইভাবে মূলত একটা ট্রেড লো থেকে টপ পর্যন্ত হোল্ড করে এটার এক্সটেন্ড করা যায়। তো এখানে নিয়ে আসার পরে দেখা যাইতেছে এটা আর উপরের পর্যন্ত গেল না বা আর কোনো ইম্পালসিভ মুভ দিল না। না দিয়ে আমার এই যে ব্রেক ইভেনটা হিট করে আমার ট্রেডটা ক্লোজ হয়ে গেল এইখানে। ঠিক আছে? তো তারপরও ব্রেক ইভেন যে হিট করছে, স্টপ লস যে হিট করছে, তারপরও কি এখানে কি পরিমাণ একটা হিউজ প্রফিট জেনারেট হইছে। মানে এটুকু ছিল আমার স্টপ লস। এই যে এইখান থেকে ট্রেড ওপেন হইছে। এইখানে এইটুকু ছিল স্টপ লস। তো আমরা এইখানে রিস্ক রিওয়ার্ডের পরিমাণটা যদিও এই পর্যন্ত আমরা হোল্ড করে রেখে তারপর আর এটা কন্টিনিউ করতে পারি নাই। আমাদের ব্রেক ইভেন হিট করে ফেলছে। তো আমাদের প্রফিট জেনারেট হইছে হচ্ছে এই পর্যন্ত ধরো। তো এইখানে কি পরিমাণ একটা রিস্ক রিওয়ার্ড অ্যামাউন্ট এটা একটু দেখি আমরা এখন। এইখানে রিস্ক রিওয়ার্ড হচ্ছে 7:9 দেখাইতেছে। 7:9 কত হয়? 7 তো মানে প্রায় স্টপ লসের থেকেও কিন্তু মানে কয়েক গুণ বেশি। ঠিক আছে? রিস্কের থেকে রিওয়ার্ড কিন্তু এভাবে এক্সটেন্ড করে আমরা কয়েক গুণ বেশি পর্যন্ত এখান থেকে নিতে পারলাম। ঠিক আছে? এইভাবে মূলত রিস্ক ম্যানেজমেন্ট ফলো করি। মানি ম্যানেজমেন্ট ফলো করার পরে ট্রেড এক্সিকিউশন করার পরে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার মাধ্যমে আমাদের আ ট্রেডগুলো হায়ার রিওয়ার্ড পর্যন্ত আমরা নিয়ে যাইতে পারি এই ফর্মুলাতে বা এই ওয়েতে আমরা এইভাবে নিতে পারি। তো আশা করি বিষয়টা যে ক্লিয়ার হয়ে গেছে যে ড্রয়িং থেকে শুরু করে আমি এক্সাম্পল চার্টে ইনস্ট্যান্ট পাইছি তো দিয়ে দিলাম। তো এইভাবে মূলত আমাদের ট্রেডগুলা ম্যানেজ করা লাগে। তো ট্রেড ম্যানেজ যদি না পারি তাহলে তো মানে কোনটাই করা পসিবল হবে না। তো শুরুতে করতে হবে মানি ম্যানেজমেন্ট, তারপর করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট, যেটা ট্রেড ম্যানেজমেন্টের মাধ্যমে হবে। তো আশা করি যে বিষয়টা মোটামুটি ম্যাক্সিমামেরই ক্লিয়ার হয়ে গেছে। যদিও এটা মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস ছিল। অন্য কোনো টপিকের মধ্যে আমি এটা নিয়ে যাইতেছিলাম না। এক্সাম্পল সহ দেখাইলাম যার কারণে এটা অলরেডি অনেক বড় একটা টপিকের মধ্যে চলে গেছে। তো ভিডিওটাও মেবি অনেক বড় হয়ে গেছে। ৫৮ মিনিটের আমি এইখানে স্টপ করতেছি। যারা ক্লাসটা করে নাই, তারা মনে করি যে মিস করবে না কারণ ভিডিওটা রেকর্ডেড হয়ে গেছে। তো এটা আমি আপলোড করে দেবো অবশ্যই YouTube এর মধ্যে। তো যাদের আবার দেখার প্রয়োজন হবে তারা এই জিনিসটা আবার দেখে নিতে পারবে, সমস্যা নেই। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আ এটার পরে নেক্সট যে ক্লাসটা নিব সেই ক্লাসের পর্যন্ত ওয়েট করবেন। আর লাইভে প্রশ্ন করতে চাইলে সেই ক্ষেত্রে অবশ্যই লাইভে অ্যাটেন্ড থাকতে হবে। তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে হয় কি যে আমি ইনস্ট্যান্ট এটা বুঝাইয়া দিতে পারি। আর রেকর্ডেড ক্লাস করার মাধ্যমে মানে ঐরকম কোয়েশ্চেন করার অপরচুনিটি থাকে না। জাস্ট দেখে শিখে নিতে হবে। লাইভ আর হচ্ছে রেকর্ড ক্লাসের মধ্যে পার্থক্যই হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। এখন দেখি কার কি প্রশ্ন আছে এগুলো রেকর্ডটা আমি এখানে শেষ করতেছি।